সকাল দর্শক, শুরু করছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুরক্ষায় প্রতিদিন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার আঞ্জুমান আরা তামান্না। আমাদের আজকের এই আয়োজনে আমরা আলোচনা করব আমাদের নারীরা কেমন আছেন। এখন এই কোভিড-19 সময়ে বেশিরভাগ নারীরাই এখন বাসায় আছেন। যারা বাইরে কাজ করতেন তারাও এখন ঘরের ভিতরে আছেন, কিন্তু আসলে কি তারা ভালো আছেন? এই বিষয়টি মাথায় রেখে আমাদের আজকের আয়োজনে আমরা আলোচ্য বিষয় রেখেছি নারীরা কেমন আছেন ঘরের ভেতর। আমাদের দুজন অতিথি সংযুক্ত আছেন স্কাইপিতে, আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর শেগুফতা শেফা, তিনি নারী অধিকার আন্দোলন কর্মী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সিনিয়র টেকনিক্যাল হেলথ অ্যাডভাইজার, কেয়ার ইন্টারন্যাশনাল, ওয়াশিংটন যুক্তরাষ্ট্র থেকে তিনি সংযুক্ত হয়েছেন। আমাদের সাথে আরও আছেন লাভলি ইয়াসমিন জেবা, তিনি নারী অধিকার আন্দোলন কর্মী, লেখক ও কলামিস্ট। এছাড়াও তিনি একটি বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আপনাদের দুজনকেই আমি অনেক স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমি প্রথমেই চলে যাচ্ছি লাভলি ইয়াসমিন জেবা আপার কাছে। আপা, আপনার কাছে আমি একটু প্রথমেই যেটা জানতে চাচ্ছি, যেহেতু আপনি একজন কলামিস্ট এবং বিভিন্ন সমাজের সমস্যাগুলো নিয়ে লিখেন, আমাদের এই কোভিড-19 সময় যেটা আমি প্রথমেই বলছিলাম যে আমাদের নারীরা এখন যারা বাইরে কাজ করতেন তারাও এখন ঘরের মধ্যে আছেন, আর আগে তো বেশিরভাগ নারীরাই আমাদের দেশের প্রেক্ষাপটে ঘরের থাকেনি। তাদের আসলে কি কাজের পরিধি বেড়েছে কিনা, এবং এই কাজ যে তারা করে বাসার মধ্যে সেটার কিন্তু কোনো স্বীকৃতি নেই, এবং সেটার জন্যও কিন্তু আমাদের নারীরা শুধু শারীরিক না মানসিকভাবেও বিপর্যস্ত হচ্ছে। আপনার বক্তব্যটা একটু জানতে চাচ্ছিলাম এই বিষয়ে। ধন্যবাদ ডক্টর তামান্না। আমি প্রথমেই আপনার প্রশ্নের ডাইরেক্ট উত্তর দেওয়ার আগে যেটা বলতে চাচ্ছি যে আজকের যে টাইটেল, প্রোগ্রামের যে টাইটেল, ঘরের ভিতরে নারী বা নারীরা কেমন আছেন, এই বিষয়টা সম্পূর্ণ বিশাল একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা দীর্ঘদিন ধরেই চলছে, আগেও ছিল, আজও আছে, এবং ভবিষ্যতে আমরা জানি না আমরা কতদিন এই ভার সহ্য করে যাব। প্রশ্নটা প্রশ্নই থেকে যাবে। প্রথমত যদি আমরা ধরে নিই যে যেই নারীরা ঘরে থাকেন, মানে আমি ধরে নিচ্ছি যারা সংসার কর্ম নিয়ে সদা ব্যস্ত, তাদের কাজের পরিধি এই কোভিড-19 পিরিয়ডে বেড়েছে। প্রথমত তারা সংসার কাজে সদা ব্যস্ত থাকেন, তার কোনো টাইম নেই। কেউ তার টাইমটাকে কাজের মূল্য দিয়ে হিসাব করে না যে এইটুকু তার শ্রম সময়, অসীম একটা কাজের মধ্যে সীমার মধ্যে সে কাজ করেছে। তারপর হলো কোভিড-19 পিরিয়ডে পরিধিটা বেড়েছে। এক বাক্যে উত্তর বলতে হয়, বেড়েছে। সংসারে যে পুরুষরা দিনের বেলা কর্মব্যস্ত থাকেন, পেশাগত কাজে বা অন্যান্য ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তারা কোভিড-19 পিরিয়ডে লকডাউনের কারণে এবং সরকার যে পাবলিক হলিডে ঘোষণা করেছিলেন তার কারণে, এবং একটা বড় কারণ হচ্ছে ইনফেকশনের ভয়। এই অনেকগুলো কারণ তার কিন্তু ঘরের ভিতরে, পাশাপাশি তাদের কিন্তু ডিমান্ডটাও বেড়ে গেছে। এই ডিমান্ডটা ফুলফিল করতে গিয়ে এই ঘরের নারীকে বাড়তি সময়টা দিতে হচ্ছে। এই বাড়তি সময়টা দিতে গিয়ে কিন্তু তাকে তার নিয়মিত কাজ থেকে তাকে বিরত থাকা যাচ্ছে। এই নিয়মিত কাজের সাথে তাকে প্লাস হচ্ছে ঘরে সারাদিন থাকা যে পুরুষ মানুষ বা পুরুষ মানুষজন আছেন তাদের ডিমান্ড ফুলফিল করে না। আমরা অনেকগুলো ঘটনা শুনি, প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের কাছে ঘটনাগুলো চলে আসে। যেমন ধরেন, পুরুষের এখন বিনোদনের কোনো ব্যবস্থা নেই। সাধারণত পুরুষরা কোনো কাজ না থাকলেও ছুটির দিনে বাড়িতে থাকলে বা অফিস টাইমের পরে বাইরে যান, কিছু সময় ব্যয় করেন, এবং তারা যখন বাড়িতে ফিরেন তখন মোটামুটি ঘরের কাজ শেষ পর্যায়ে, অনেক বিভিন্ন সময় অনেক রাত পর্যন্ত বাড়িতে ফিরেন। এটা একটা কমন প্র্যাকটিসে দাঁড়িয়ে গেছে। তার মানে তারা যখন বাইরে থাকে তার মধ্যে
বিভিন্ন রকমের বিনোদনের আয়োজন থাকে, কিন্তু এখন ঘরে থাকাতে তার কিন্তু কোনো বিনোদনের সুযোগ হচ্ছে না। এইখানে যে বিষয়টা হয়েছে, নারী হয়ে গেছে তার বিনোদনের বস্তু। নারী বলতে আমি এখানে স্বামীর কাছে স্ত্রীকে বোঝাচ্ছি। এই বিনোদনের জন্য নারী যে সহিংসতার শিকার হচ্ছেন, তা হলো আমরা ডাইরেক্ট যাকে বলি যৌন সহিংসতা। পুরুষ মনে করে যে নারীর কাছে তার যৌন চাহিদা, সেক্সুয়ালিটি যাকে আমরা বলি, যৌন চাহিদাটা যখন তখন হতে পারে, সে চাহিদা পেশ করতে পারে, কিন্তু নারীর নিজের জন্য সেই সময়টুকু কতটুকু প্রয়োজন, সেই সময়টুকু কতটুকু সে দিতে পারবে, তার কোনো হিসেব তো করে। এই কারণে যে 5টা ভাগে আমরা ভায়োলেন্সকে ভাগ করে থাকি, ফিজিক্যাল ভায়োলেন্স, শারীরিক সহিংসতা যাকে বলি, মানসিক সহিংসতা, যৌন সহিংসতা, আর্থিক সহিংসতা, এবং আরেকটি আছে ইমোশনাল ভায়োলেন্স, আবেগীয় সহিংসতা। এখানে দুটো জিনিস একসাথে আসছে। যে পুরুষকে পাওয়ার জন্য একজন নারী আকুল হয়ে থাকতো, দিনের বেলা স্বামী কিছুক্ষণ ছুটির দিন তাকে বেশি সময় দেবে, যার জন্য আকুল হয়ে থাকতেন, সেই পুরুষ কিন্তু আজ তার কাছে আরেকটি ব্যথার কারণ হয়ে যাচ্ছে, আরেকটি সহিংসতার কারণ হয়ে যাচ্ছে। যে বিষয়টা হয়তো তার কাছে প্রত্যাশিত ছিল না, কিন্তু এই ঘটনার কারণে তাকে মনে হচ্ছে যে বাসায় না থাকলেই হতো ভালো। যখন এই বিষয়টাকে সামনে তুলে আনা হচ্ছে, বাসার অন্য মানুষগুলো বলছে কি করবে, আমাদের পুরুষরা যদি সারাদিন বাসায় থাকে, সময় মতো যদি খাবারটা না পায়, সময় মতো বউকে ডাকলে যদি না পায়, তার তো রাগ হতেই পারে। কিন্তু আজকে যে নারীর এই ঘরে বসে থাকা, তার জন্য কিন্তু এই কোভিড-19 আনার জন্য নারী কিন্তু দায়ী নয়। নারী কিন্তু এই কোভিড-19কে নিয়ে আসেনি, নারী সংক্রমণ করছে না। তাহলে কেন নারীকেই তার মূল্য দিতে হচ্ছে? এই হলো আমাদের সামাজিক এবং আমরা যাকে বলি পিতৃতান্ত্রিক সহিংসতা এবং মূল্যায়ন, যার প্রভাব নারীর উপরেই পড়ে থাকে। জি, আমি একটু ডাক্তার শাগুফতা শেফার কাছে যেতে চাচ্ছি। ডাক্তার শাগুফতা শেফা, আপনার কাছে আমি একটু যে বাপার কথা ধরেই বলতে চাই যে যেহেতু বাসায় এই ধরনের সহিংসতার শিকার নারীরা হন, এবং যেটা আপা বলছিলেন যে একটা বিনোদনের জায়গা হয়ে গেছে নারী তার পুরুষের কাছে। আপনি তো যুক্তরাষ্ট্রে কর্মরত আছেন এবং জনস্বাস্থ্য বিষয়ক গবেষক, আপনার কাছে কি মনে হয় যে আপনাদের সেই ফার্স্ট ওয়ার্ল্ড বা আমরা যেটা বলছি উন্নত দেশের সাথে আমাদের দেশের এইসব ভায়োলেন্সের কোনো ডিফারেন্স আছে কিনা, যে সেখানে কি অন্য কোনো কারণে নারীরা ভায়োলেন্সের শিকার হন, বা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আপনি কিছু বলেন? জি, থ্যাংক ইউ তামান্না আপা, আর থ্যাংক ইউ আজকে আমাকে ইনভাইট করার জন্য প্রোগ্রামে। তো আমরা যদি আসলে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা চিন্তা করি, ডোমেস্টিক ভায়োলেন্সের সংখ্যা কিন্তু সারা পৃথিবীতে সব দেশে অনেক হাই। তো আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ডের কথা বলি, ডেভেলপিং কান্ট্রির কথা বলি, সব দেশে আমরা দেখতে পারি যে ডোমেস্টিক ভায়োলেন্সের সংখ্যাটা অনেক হাই। তো হাইয়ের কথা যেটা আমরা বলি, যে পৃথিবীতে সারা পৃথিবীর মহিলার কথা যদি আমরা চিন্তা করি, প্রতি 3টা মহিলার মধ্যে একজনের ওনার জীবনে ডোমেস্টিক ভায়োলেন্স এক্সপিরিয়েন্স করবেন। কয়েকটা দেশে অনেক হাই। তো ইউএসএ, আমি যেহেতু ইউএসএ বেসড, এখন আমি ইউএসএর কথা বলি, যে ইউএসএ আমরা দেখি যে প্রতিটা তিন মহিলার মধ্যে, প্রতি 4 মহিলার মধ্যে একজনের ডোমেস্টিক ভায়োলেন্সের এক্সপিরিয়েন্সটা হয়। বাংলাদেশে অনেকটা সার্ভেতে দেখা যাচ্ছে যে প্রতি 2 মহিলার মধ্যে একজন রিপোর্ট করছে। ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে প্রতি 5টা মহিলার মধ্যে 2 জন রিপোর্ট করছে। তো সব দেশে কিন্তু হাই, আমরা সব ইনকাম ব্র্যাকেটেও দেখি যে অনেক হাই। আমরা যদি এখন কোভিডের কথা চিন্তা করি, আমরা যেহেতু কোভিড সিচুয়েশন নিয়ে আলোচনা করছি, আমরা কয়েকটা দেশের হেল্পলাইনে ডেকে দেখেছি। প্রতিটা দেশে একটা ব্যবস্থা থাকে যে একটা হটলাইন সার্ভিসে ফোন করা যায়। বাংলাদেশে যেটা 10-9 নাম্বারটা আছে, যে কাউন্সেলিং এর জন্য, যদি কোনো ইনফরমেশনের জন্য ফোন করা যায়। তো এই হটলাইনের ডেটা আমরা লকডাউনের পরে দেখলাম যে অনেক দেশে বেড়েছে। আমরা চায়নার কথা যদি চিন্তা করি, চায়না থেকে তো লকডাউন শুরু হলো,
চায়নার হটলাইন ডেটা দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি থেকে ওদের 20% বেড়েছে ওদের ডোমেস্টিক ভায়োলেন্সের কলের ভলিউমটা। আর সিঙ্গাপুরে ওদের 33% বেড়েছে। আমরা ইউরোপের কথা যদি চিন্তা করি, স্পেন আর ফ্রান্সে 30% ডোমেস্টিক ভায়োলেন্সের সংখ্যাটা বেড়েছে, মানে রিপোর্ট। সাউথ আমেরিকা আর আর্জেন্টিনাতে আমরা 25% ইনক্রিজ দেখেছি। আমরা যে দেশের কথাই বলি, জার্মানি, ইউকে, ইউএস, স্পেন, কানাডা, যেখানেই বলি আমরা দেখি যে ডোমেস্টিক ভায়োলেন্সের সংখ্যাটা অনেকটা বেড়েছে। কোভিডের আগে কিন্তু অলরেডি ডোমেস্টিক ভায়োলেন্সের সংখ্যাটা হাই ছিলেন। কোভিডের সময় যেটা আপা বললেন, যে বাপা যেটা বললেন, যে আসলে মহিলার উপরে চাপটা অনেক বেশি, অনেক বেরিয়েছে। যেটা আগে হতে পারে যে ঘরের বাইরে একটু সময় কাটানো যেত, এখন একদম মুখের সামনে দুইজনকে পাওয়া যাচ্ছে। তো এক্সপোজারের টাইমটা অনেকটা বেড়েছে। এটার জন্য আমরা দেখি যে মহিলাদের কেয়ার গিভিং বার্ডেন, ঘরের ভিতরে যে কাজটা আছে, এই চাপটা মহিলাদের মধ্যে পড়েছে। তারপরে অনেক দেশে মহিলারা কিন্তু স্বাস্থ্যকর্মীর মধ্যে মহিলারা কিন্তু বেশি কাজ করেন। তো কোভিডের জন্য তো স্বাস্থ্যকর্মীদের উপরে অনেক চাপ পড়েছে। তো আমরা দেখি যে ওয়ার্ক প্লেসের মধ্যে আর ঘরের ভিতরে দুই জায়গাতেই চাপটা মহিলাদের উপরে আসছে। জি, আপনি অনেক সুন্দর করে বলেছেন। আসলে যে ডোমেস্টিক ভায়োলেন্স, যে শুধু অনেকের ধারণা যে আমাদের মতো দেশগুলো বা দরিদ্র দেশ বা যেগুলো ডেভেলপিং কান্ট্রি সেগুলোতে বেশি, আসলে তা না। আপনার কথায় বোঝা গেল যে পৃথিবীর সব দেশেই আমাদের নারীরা এরকম সহিংসতার শিকার হচ্ছেন এবং এই ভায়োলেন্সের শিকার হচ্ছেন। আমি একটু জেবা আপার কাছে যাচ্ছি। জেবা আপার কাছে আমার এখন যেটা প্রশ্ন, সেটা হলো আমাদের অনেক নারী আছেন বাইরে কাজ করতেন, এখন হয়তো কোভিড-19 বা লকডাউন এসবের জন্য তারাও এখন বাসায় আছেন, যেটা হয়তো তারা কর্মরত অবস্থায় ফিল করেননি। এখন বাসায় থেকে সেই ফিলটা তারা করছেন। একদিকে যেমন পারিবারিক বন্ধন বাড়ছে, অন্যদিকে কিন্তু কোলাহলও বাড়ছে। আসলে কি এই বাসায় থেকে আবার অনেকের দেখা যাচ্ছে হাজব্যান্ড বা বাসার যে কর্তা, তিনি হয়তো চাকরি হারাচ্ছেন, কাজ হারাচ্ছেন, সেটারও কিন্তু একটা ইফেক্ট হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? জি, আমাদের দর্শক দুঃখিত, আমার মনে হয় যে লাভলি ইয়াসমিন জেবার সাউন্ডটি আমরা পাচ্ছি না, শব্দটি শোনা যাচ্ছে না। আমি একটু চলে যাচ্ছি আবার ডাক্তার শাগুফতা শেফার কাছে। আমি ফিরে এসেছি। আচ্ছা, জি জেবা আপা, আপনি আমার প্রশ্নটি শুনতে পেরেছেন আশা করছি। ইয়েস, জি, থ্যাংক ইউ। আমি শিফা আপার কথা থেকেই আসছিলাম যে উনি বলেছেন যে বাংলাদেশে প্রতি দুইজনের মধ্যে একজন ভাইরাসের শিকার হচ্ছে। এটা কিন্তু খুবই হাই। অন্য 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 অনেক কান্ট্রি থেকে এটা অনেক বেশি। তার কারণ হচ্ছে আজকে যে নারীরা পেশাজীবী ছিলেন, তারাও লকডাউনের কারণে ঘরে আছেন। বাট ঘরে আছেন কথাটা আমি ঠিক এভাবে বলতে চাচ্ছি না, কারণ তারা ঘরের মধ্যে অফিসের কাজ করছে। বেশিরভাগ নারী বা সম্পূর্ণ নারীরাই 100%, প্রায় 100% নারীরা বাসায় অফিসের কাজ করছে, এবং তার অফিস আওয়ার পিক টাইম এবং ঘর সংসারের যে পিক টাইম, ওয়ার্কিং পিক টাইম এক হয়ে গেছে। জি, যে বাবা, আমরা আপনার কাছে আবার ফেরত আসবো। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আপনারা দুজনেই আমাদের সাথে সংযুক্ত থাকেন। আমি বিরতি নিয়ে আপনাদের কাছে আবার ফিরছি। প্রিয় দর্শক, সুরক্ষায় প্রতিদিনের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। সাথে আছি আমি ডাক্তার আঞ্জুমান আরা তামান্না। আলোচনা করছিলাম নারীরা ঘরের ভেতর কেমন আছে এটা নিয়ে। আমি চলে যাচ্ছি লাভলি ইয়াসমিন জেবা আপার কাছে। আমি বিরতির আগে আপার কাছে ছিলাম, যেটা বলছিলাম, আমাদের যে মেয়েরা বাইরে কাজ করছিল তারাও এখন ঘরে আছে, তাদের অবস্থাটা নিয়ে আলাপ করছিলাম। আপা যদি বলেন আপনার বাকি উত্তরটুকু। আমি যেটুকু বলেছিলাম যে পেশাগত নারীরা বাড়িতে আছেন, বাসায় আছেন, বা তারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, মানে অফিসের কাজটাও, সংসারের কাজের পাশাপাশি কাজটা প্যারালালি করে আছে। দুটো শব্দ হচ্ছে বন্ধন এবং কোলাহল। একসাথে থাকলেই বন্ধন হবে গ্যারান্টি দিয়ে বলতে পারছে না, আবার দূরে থেকেও কিন্তু বন্ধন রাখা যায় যদি পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধাবোধ থাকে এবং একজন আরেকজনের কাজের প্রতি শ্রদ্ধাশীল।
কিছু শব্দ আমাদের, কিছু বাক্য আমরা যেহেতু সবসময় বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করে থাকি, তা আমাদের কাছে আসে। যেমন ধরেন একটা বাক্য কিন্তু অনেক সময় মানুষকে অনেক বড় রকমের আঘাত দিতে পারে, যা আমি হয়তো বুঝতে পারছি না, কিন্তু যে মানুষটা নিচ্ছে সে বুঝতে পারছে। যেমন ধরেন কেউ একজন বললো যে অফিসে তো সারাক্ষণ কাজ করো না, আড্ডা দাও, কিন্তু বাড়ি থেকে এখন শুধু কাজ দেখাচ্ছ। আর নারী কিন্তু তার পিক আওয়ারে অফিসের কাজ টার্গেট মতো ফিল আপ করার জন্য এবং পাশাপাশি সংসারের কাজটাকে, যেহেতু তার কাছে সবাই প্রত্যাশা বেশি, যে সংসারের কাজটাকে সম্পূর্ণরূপে সমাধান করার জন্য একসাথে কাজ করে যাচ্ছে, ডেফিনেটলি তার উপরে চাপ বাড়ছে। এই কথাটা কিন্তু তাকে যে আঘাতটা দিল, যিনি বললেন তিনি কিন্তু বুঝতে পারলেন না। হাতে মারা নয়, হাতেও মারা নয়, কিন্তু শব্দটা কিন্তু তাকে যেইভাবে আঘাত করলো সেটা কিন্তু সেও বুঝতে পারল। আমাকে একজন বলেছিল যে আমি ভাবতাম আমার হাজব্যান্ড আমার শিক্ষা এবং আমার প্রফেশনকে সম্মান করে, কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি কোভিড-19 আমাকে বুঝিয়ে দিয়েছে না, আমার জবের, আমার পেশার কোনো মূল্যায়ন এখানে নেই। অন্যান্য ঘরের আসবাবপত্র, কাপড়, জামা, এগুলোর মধ্যে একটা বিষয়, যখন তখন সেটাকে ফেলে দেওয়া যায়, যখন তখন সেটাকে আমার ইচ্ছা মতো আমি ব্যবহার করতে পারি। পাশাপাশি যে কোলাহল, কোলাহল শব্দটা যদি এরকম হয় যে ঝগড়াঝাটি হচ্ছে, তা একটা বিষয়, কিন্তু এখন যা হচ্ছে তা হচ্ছে সহিংস। মানুষকে ছোট একটা শব্দ বাক্য দিয়ে যেমন সহিংসতায় নিয়ে আসা যায়, আবার তাকে আঘাত করা যায়। আমরা অনেক সময় বলছি যে আমরা কাজ ভাগাভাগি করে নিচ্ছি। কিসের কাজ ভাগাভাগি করে নিচ্ছি? একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম কি কাজ ভাগাভাগি। উনি বললেন যে আমি আমার বাচ্চাকে নিয়ে সময় দিচ্ছি, বাচ্চাকে নিয়ে টিভি দেখছি। তার মানে ওয়াইফ যে কাজটা করছে, নারী যে কাজটা ঘরে করছে, সেই কাজটাকে কিন্তু উনি ধরে নিচ্ছেন। বাচ্চা সামলানো ওই ওয়াইফেরই কাজ, মায়ের কাজ, ওনার কোনো রেসপন্সিবিলিটি সেখানে নেই। জি, যে বাবা আমরা বুঝতে পেরেছি আসলে যে তার বা ঘরের মধ্যে যে অন্যান্য যারা মেম্বাররা আছে তাদের আসলে নারীর কাজের মূল্যায়নটা তারা সেভাবে করতে পারছেন না, বা সংসারের কাজকে তারা নারীর কাজই ধরে নিয়েছেন একদম আদি যুগ থেকে আমাদের এটা হয়ে আসছে। আসলে আমি একটু ডক্টর শাগুফতা শেফার কাছে যাচ্ছি। শেফা আপা, আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে এই ডোমেস্টিক ভায়োলেন্সের এই জিনিসগুলো প্রিভেন্ট করার জন্য বা কমানোর জন্য আমরা কি কি স্টেপসে যেতে পারি, বা কি কি অর্গানাইজেশন এটা নিয়ে কাজ করছে, তাদের কি কি জিনিসে ফোকাস করা উচিত বলে আপনি মনে করেন? আমি এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে আবার আসবো, আমাদের আরেকটি বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিয়ে আপনার কাছে ফিরবো। প্রিয় দর্শক, সুরক্ষায় প্রতিদিনের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। আলোচনা করছিলাম আমাদের নারীরা কেমন আছে এই কোভিড-19-এর সময়, লকডাউনের সময় ঘরের ভেতর তারা কি ধরনের সহিংসতার শিকার হচ্ছেন, সেই বিষয়টা নিয়ে আজ আলোচনা করছিলাম। আমাদের সাথে আছেন ডাক্তার শাগুফতা শেফা এবং লাভলি ইয়াসমিন জেবা। আমি চলে যাচ্ছি ডক্টর শাগুফতা শেফার কাছে। জি শেফা আপা, আপনার কাছে যে প্রশ্নটা আমি ব্রেকের আগেই করেছিলাম, যে এখন আসলে এই নারীদের এই সহিংসতা বা নারীদের এই সমস্যাগুলো দেখার জন্য আসলে কি কি অর্গানাইজেশন কাজ করছে, বা তারা আসলে কোন জিনিসগুলোর উপর ফোকাস করছে, একটু যদি বলেন সবার উদ্দেশ্যে। জি, ধন্যবাদ। আমি এই বিষয় সম্বন্ধে 3টা অ্যাকশনের কথা বলবো। প্রথম হলো আলোচনাটা। আসলে ডোমেস্টিক ভায়োলেন্সের সবচেয়ে বড় বাধা হলো যে আমরা আসলে আলোচনাটা করি। যে মহিলারা সাফার করে ওরা ভাবে যে এটা ঘরের বিষয়, এটা ঘরের মধ্যেই থাকুক, আমরা বাইরে প্রকাশ করতে চাই। তো আমরা যে আলোচনাটা করি, আমরা যে কথাটা বলি ডোমেস্টিক ভায়োলেন্সের সম্বন্ধে, এটা হলো বহু জরুরি। তো এটা আমি প্রথমে বলবো যে আমরা যে আজকে যে আলোচনাটা করছি, এই আলোচনাটা আমরা অনেক ফোরামে যদি আনতে পারি, এটা অনেক ইম্পর্টেন্ট। দ্বিতীয়, আমরা যদি সেবার কথা চিন্তা করি যে কি কি সার্ভিস মহিলাদের জন্য অ্যাভেলেবল থাকে, তো প্রথমে তো আমরা তো হটলাইনের কথা বললাম যে 10-9 হটলাইনে কাউন্সিলিং সার্ভিসটা পাওয়া যায়, রিপোর্ট করা যায়। এছাড়া পুলিশ সার্ভিস, মহিলা পুলিশ অফিসার এস্টাবলিশ করা হয়েছে, যদি কোনো রিপোর্ট করা জরুরি হয়, যদি কোনো কেস ফাইল করা যায়, মহিলা পুলিশ অফিসারের সাথে করা যায়। ইকোনমিক সাপোর্টও থাকে, মহিলাদের যদি কোনো ইকোনমিক সাপোর্ট লাগে।
হেলথ সার্ভিসের কথা যদি চিন্তা করি, যদি কোনো হেলথ প্রবলেম হয়, উপজেলা, জেলা আর মেডিকেল হসপিটালে যাওয়া যায়। এখন একটা মডেল বাংলাদেশে আছে, অনেক দেশে আছে, যেটা আমরা বলি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। এটা হলো একটা সেন্টারে চেষ্টা করে যে সব মেডিকেল, লিগাল আর কাউন্সিলিং সার্ভিস এক জায়গায় করানোর জন্য। তো এটা ঢাকা মেডিকেল আর অনেকগুলো মেডিকেল কলেজে চালু করা হয়েছে। তো এই সব প্রোগ্রামে গভর্নমেন্ট প্রোগ্রামই থাকে, সরকারি প্রোগ্রামই থাকে, কিন্তু এনজিও এর সাথে পার্টনারশিপ থাকে। এনজিও অনেকটা টেকনিক্যাল সাপোর্টটা দেয় এই সরকারি কাজের জন্য। তো এছাড়া আমরা যদি পাশের মানুষের কথা চিন্তা করি, মহিলার সাথে প্ল্যান করা যায়, যদি কোনো জরুরি অবস্থা হয়, কোন মানুষকে মহিলাটা ফোন করবে, কোন জায়গায় মহিলাটা যাবে, কোন শব্দ বললে মানুষ বুঝবে যে ওনার হেল্পের দরকার। তো এটা আমাদের নেইবাররাও করতে পারে, পাশে মানুষও হেল্প করতে পারে। আর 3 নম্বর যেটা আমি বলবো, আমরা যে প্রোগ্রামে করি, এটা হলো আমি যে সেবার কথা বললাম, এগুলো তো আসলে পলিসি আর কি সার্ভিস পাওয়া যায়। আসলে ডোমেস্টিক ভায়োলেন্সের মূল কারণ তো মহিলা আর পুরুষের মধ্যে অনেক পার্থক্য আছে, ইনইকুয়ালিটি আছে। তো মানুষের মনের মধ্যে যে চেঞ্জটা আসবে, এটা তো খালি পলিসি থেকে আসবে না। তো আমরা এনজিও প্রোগ্রামে একদম ফোকাস করি যে কমিউনিটির মধ্যে মোবিলাইজ কি করা যায়। কমিউনিটি লিডার, গ্রাম পরিষদের চেয়ারম্যান, যারা আসলে কমিউনিটিকে ইনফ্লুয়েন্স করে, ওদের সাথে আমরা কিভাবে আলোচনাটা আনতে পারি যে মহিলাদের স্ট্যাটাসটা কিভাবে ইকুয়াল করা যায়। তো এইসব প্রোগ্রাম বাংলাদেশে কিন্তু অনেক আগের থেকে শুরু হয়েছে। মহিলাদের এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, আমরা যদি মাইক্রো ফাইন্যান্সের কথা চিন্তা করি, সেভিংস লোনস এর কথা চিন্তা করি, এন্টারপ্রাইজ প্রোগ্রামের কথা চিন্তা করি, বাংলাদেশের মডেলটাই কিন্তু আমরা এনজিওর মাধ্যমে আমরা অনেক পৃথিবীতে অনেক অন্যান্য দেশে আমরা চালু করছি। তো এই কমিউনিটির আলোচনাটাও অনেক জরুরি। জি, আমি একটু জেবা আপার কাছে যেতে চাই যে শাগুফতা শেফা আপা যেটা বললেন যে ডোমেস্টিক ভায়োলেন্স অনেক সময় হয় মেয়েরা বলতে চায় না বা কার কাছে বলবে বুঝতে পারে না। আসলে আমাদের দেশের মেয়েরা বা মহিলাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে বাসায় যতই তারা অত্যাচারিত হোক না কেন, তারা কারোর সাথে জিনিসটা শেয়ার করে না। এটার আসলে কি কারণ? আরেকটা জিনিস আপনি সাথে বলবেন যে আসলে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা যেটা আমরা এখন বলে আসছি, এটা কতটা জরুরি এই ধরনের সহিংসতা থেকে বের হয়ে আসার জন্য? দুরকম হয়ে থাকে। এক ধরনের নারীরা বলে না যে আশ্রয় হারানোর ভয়ে, সে যদি তার সহিংসতার কথা বলে তাহলে সে যাবে কোথায়? এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, ওখানে হয়তো আরো অন্য কোনো রকমের সহিংসতা আছে। আরেকটা হলো মধ্যবিত্ত মানসিকতা। আমরা যারা পেশাজীবী, মধ্যবিত্ত মানসিকতা সংস্কৃতি আমরা ধারণ করে থাকি, তারা আমরা বলি না। শেফা যেমন বলছিলেন 10 নয়, 109 109-এ কল করার জন্য যাদের হাতে মোবাইল আছে, যারা সেটা অন করেন, যারা পেশাজীবী, তারা করেন না। কারণ তাদের মধ্যে একটা মানসিকতা কাজ করে যে আমার ঘরের সম্মান আমি বললে আমার সম্মানটাও আর থাকছে না। আর দ্বিতীয়ত হলো যে যাদের হাতে মোবাইল নেই, যারা মোবাইলটা অন করছেন না, তারা বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না, কারণ তার হাতে তো বলার মতো ইকুইপমেন্ট নেই। এবং আরেকটা জিনিস এইখানে তার বড় জিনিসটা হলো, সে যে বলবে অন্য কারো মোবাইল থেকে যে সরাসরি বলবে, সেটা যদি প্রকাশ পায় তাহলে তার উপরে কিন্তু ভায়োলেন্সটা ডাবল, অনেক বেশি হয়ে যায়। ডাবলের চেয়ে অনেক সময় বেশি হয়ে যায়, ধরনটা পাল্টে এক ধরনের ভায়োলেন্স থেকে অন্য ধরনের ভায়োলেন্সে চলে আসে। আর ইকোনমিক ক্ষমতায়ন, নারীর ইকোনমিক ক্ষমতায়নই নারীকে বলে দেয় সে কি সিদ্ধান্ত নেবে। জি, যে বাবা আপনাকে আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা হয়তো আরেকদিন সংযুক্ত করার চেষ্টা করব। আজকে আমরা একদমই শেষে চলে এসেছি। লাভলি ইয়াসমিন, জেবা এবং ডক্টর শাগুফতা শেফা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত থাকার জন্য এবং এত সুন্দর সুন্দর ইনফরমেশন আমাদের নারীদেরকে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে এবং আমাদের আয়োজনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আশা করি আমাদের এই আয়োজনটি আমাদের নারীদেরকে আরও উদ্যত করবে, তারা তাদের সকল বাধা ভেঙে সামনে এগিয়ে যাবে। এই কামনায় আজকের আয়োজনটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।